হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালোই আছো। সো শিলচর একাডেমিক ইউটিউব ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা রাজনীতির প্রথম অধ্যায় ভারতীয় গণতন্ত্রের দ্বিতীয় পর্বটি শুরু করতে চলেছি। তো ভারতীয় গণতন্ত্রর এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে আজকে আমরা প্রথমে কিছু এমসিকিউ কোয়েশ্চেন দেখে নিয়ে আসো। প্রথমে শর্ট কোয়েশ্চেন। তো শর্ট কোয়েশ্চেনের প্রথম আছে, বর্তমান থেকে কত সন পর্যন্ত ভারতবর্ষে ব্রিটিশ অধীন ছিল? তো 1757 থেকে 1947 পর্যন্ত ভারতবর্ষ ব্রিটিশ সরকারের অধীনে ছিল। তারপরে কোয়েশ্চেন হলো, ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে? 1947 সনে 15 অগস্ট। তারপরে কোয়েশ্চেন হলো, 1945 সনে অনুষ্ঠিত নির্বাচনে ইংল্যান্ডের কোন দল জয়ী হয়েছিল? তো এখানে হচ্ছে শ্রমিক দল। ক্যাবিনেট মিশন কবে ভারত এসেছিল? তো ক্যাবিনেট মিশন 1946 সালে মার্চ মাসে ভারতে এসেছিল, যার কাম ছিল ভারতবর্ষের জন্য একটি সংবিধান প্রস্তুতের অনুকূল পরিবেশ সৃষ্টি করা। কার তৎপরতায় ভারতের জন্য সংবিধান সভার গঠন হয়েছিল? ক্যাবিনেট মিশন। আর ক্যাবিনেট মিশনটি ছিল ব্রিটিশ সরকারের। এই সংবিধান সভায় প্রথম বৈঠক কবে হয়েছিল? 1946 সালে 9 ডিসেম্বর। তো পরের প্রশ্নটি হচ্ছে, ভারতের সংবিধান রচিত হওয়ার জন্য সংবিধান সভার স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলেন ড্যাশ? তো নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, সংবিধান সভার প্রথম বৈঠক এর সভাপতি হিসেবে কাকে নির্বাচন করা হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। খরসা সমিতির অধ্যক্ষের নাম কি? খরসা সমিতির অধ্যক্ষের নাম ডক্টর বি.আর. আম্বেদকর। সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দটি দুটি সংবিধানে কোন সংশোধনের মতে প্রস্তাবনায় সন্নিবিষ্ট হয়েছিল? উত্তর হচ্ছে 1976 সালে 42 সংশোধনে। তারপর প্রশ্ন হচ্ছে, ইংরাজি ফেডারেশন শব্দটি কোন ভাষায় কি শব্দ থেকে এসেছে? তো ল্যাটিন শব্দ ফেডাস থেকে ইংরাজি শব্দটি ফেডারেশনটি এসেছে। ল্যাটিন শব্দ ফেডারাস এর অর্থ কি? চুক্তি অথবা সন্ধি। যুক্তরাষ্ট্রের গৃহভূমি কাকে বলা হয়েছে? তো যুক্তরাষ্ট্রের গৃহভূমি আমেরিকাকে বলা হয়েছে। তারপর হচ্ছে, ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা আছে কি? নেই। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ড্যাশ থাকে, তাকে অনুকরণ করা হয়েছে। কানাডার যুক্তরাষ্ট্র সংবিধানে হিসাবে ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থা অনুকরণ করা হয়েছে। তারপর হচ্ছে, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ধারণা দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে। গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে। ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠিয়েছিলেন কেন? তো একটি সংবিধান রচনার জন্য প্রয়োজনীয় পরিবেশ এবং প্রস্তুতি চালানোর জন্য। তারপরে প্রশ্নটি হচ্ছে, 1947 সালে 15 আগস্ট থেকে 1953 সালে 26 জানুয়ারি পর্যন্ত ভারতের শাসন ব্যবস্থা ড্যাশ ভিত্তিতে চলেছিল? তো ভারতের শাসন ব্যবস্থাটি 1935 সালে ভারত সরকার আইনের অনুযায়ী চলছিল, যা ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তুত করা হয়েছিল। সংবিধান সভা কবে খসড়া কমিটি গঠন করে? তো 1947 সালে 29 আগস্টে সংবিধান সভায় খসড়া কমিটিটি গঠন করে। তারপর হচ্ছে, ভারতীয় সংবিধানটি প্রস্তুত করা সম্পর্কে সংবিধান সভার মোট কয়টি বৈঠক হয়েছিল? তো মোট 11টি বৈঠক হয়েছিল। কতদিনে পরিশ্রমের পর খসড়া কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করেছিল? একটি ড্রাফট তৈরি করে দিয়েছিল কতদিনে পরিশ্রমের পরে ড্রাফটিং কমিটি? তো উত্তরটি হলো প্রায় 3 বছর। সংবিধান সভার খসড়া কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে দাখিল করেছিল। সংবিধান সভাটি প্রস্তুত করে 1949 সালে 26 নভেম্বর দেওয়া হয়েছিল এবং ভারতবর্ষের নতুন সংবিধানটি কবে বলবদ্ধ করা হয়েছিল? 1950 সনে 26 জানুয়ারি। সার্বভৌমত্ব মানে কি? রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। পরাধীন ভারতবর্ষকে সীমিত সংসদীয় পদ্ধতি প্রবর্তন করেছিলেন ড্যাশ?
তো উত্তরটি হচ্ছে 1935 সনের ভারত সরকার আইন। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দেশ ধারা আরম্ভ হয়েছিল। তো উত্তর হচ্ছে আমরা ভারতের জনগণ, এই শব্দটি দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আরম্ভ হয়েছিল। তারপর আসছে যুক্তরাষ্ট্র শব্দটি দেশ এর সংবিধানে উল্লেখ নেই। তো উত্তরটি হচ্ছে ভারত। দ্বৈত নাগরিকত্ব দেশ এর সংবিধানের একটি বৈশিষ্ট্য। দ্বৈত নাগরিকত্ব আমেরিকার সংবিধানের একটি বৈশিষ্ট্য। প্রস্তাবনায় ভারতবর্ষকে একটি সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ দেশ গণরাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো গণতান্ত্রিক গণরাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত একটি সার্বভৌম দেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণরাজ্য। ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণরাজ্য। প্রস্তাবনা হলো সংবিধানের পথপ্রদর্শক। ভারতীয় সংবিধান প্রস্তাবনায় খসড়া দেশ প্রস্তুত করেছিল। তো উত্তরটি হবে খসড়া সমিতি। দেশতম সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় দেশ এবং দেশ শব্দ দুটি সংযোগ করেছিলেন। তো 42তম সংশোধনীতে ভারতবর্ষ সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ দুটি শব্দ সংযোজন করেছে। সংবিধানের দেশ সংশোধনীতে ঐক্য এবং সংহতি শব্দ দুটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো 42তম সংশোধনীতে ঐক্য এবং সংহতি শব্দটি সংযুক্ত করা হয়েছিল। দেশ সনে ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক গণরাজ্য বলে ঘোষণা করা হয়েছিল 1949-এ। তারপর আছে ভারতীয় সংবিধান 1949 সনে ড্যাশ তারিখে গ্রহণ করা হয়েছিল, 26 নভেম্বরে গ্রহণ করা হয়েছিল। ভারতীয় সংবিধান 1950 সনে ড্যাশ তারিখ থেকে কার্যকরী হয়েছিল, 26 জানুয়ারি থেকে কার্যকরী হয়েছিল, 26শে জানুয়ারি থেকে। তারপর হচ্ছে ভারতীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কবে থেকে আরম্ভ হয়? তো 1949 সনে 15ই আগস্ট থেকে ভারতীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরম্ভ হয়। তারপর হচ্ছে ভারতবর্ষে সংবিধানটি কবে থেকে কার্যকরী হয়েছিল? তো ভারতবর্ষের সংবিধানটি 1950 সনে 26 জানুয়ারি থেকে আরম্ভ হয়েছিল। ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল? 1949 সনে 26 নভেম্বর ভারতের সংবিধানটি গ্রহণ করা হয়েছিল। ভারতীয় সংবিধানটি কারা প্রস্তুত করেছিলেন? সংবিধান সভা। তো ভারতীয় সংবিধানটি সংবিধান সভা গঠন করেছিলেন। তারপরে প্রশ্ন হচ্ছে সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1945 সালে অনুষ্ঠিত নির্বাচনে ইংল্যান্ডের কোন দল জয়ী হয়েছিল? জানি আমরা শ্রমিক দল। ক্যাবিনেট মিশন ভারতে কবে এসেছিল? তা হলো 1946 সনে মার্চ মাসে। খসড়া সমিতির অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এটা জানি। এই প্রশ্নটি ছিল বইয়ের প্রশ্নাবলীর প্রশ্ন। তার সংবিধানের কিছু কি পয়েন্টসের বিষয়ে আমরা জানি নিতে। সংবিধান সরকারের গঠন এবং ক্ষমতা সম্পর্কে লিখিত দলিল। যে সংবিধান শুধু একটি যে বই তা নয়, তা সরকারের ক্ষমতা সম্পর্কে এবং তার গঠন সম্পর্কে সব কিছু এইতে লেখা আছে এবং সরকার কীভাবে কাজ করবে তা সংবিধান আমাদের বলে দেয়। তো সংবিধান নাগরিককে নতুনত্ব প্রদান করে। সংবিধান, ভারতীয় সংবিধান একটি লিখিত সংবিধান। তো ভারতীয় সংবিধান একটি লিখিত সংবিধান। অনেক দেশে আছে যার সংবিধান লিখিত সংবিধান নয়, যা মুখ দ্বারা চলিত। ভারতীয় সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান। সংবিধান শুধু আইনগত দলিল নয়, তা আদর্শ ও গুরুত্ব অনেক। ভারতীয় সংবিধান যে আছে তা শুধু দলিল বা একটি কাগজ নয়, তা ভারতবর্ষের জন্য আদর্শ এবং তার গুরুত্ব আমাদের দেশে অনেক। তারপর আছে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটি হলো 2 মার্কসের। তার মধ্যে হলো ব্রিটিশ সরকার কেন ভারতবর্ষে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিল? তো ভারতবর্ষের পক্ষে একটি সংবিধান রচনার অনুকূল পরিবেশ এবং প্রস্তুতি স্থানান্তরিত করবার জন্য ব্রিটিশ সরকার 1946 সালে মার্চ মাসে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিলেন ভারতবর্ষে।
ক্যাবিনেট মিশন ইংল্যান্ডের 3 জন ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে গঠিত হয় এবং তার তৎপরায় সংবিধান সভাটি গঠিত হয়। তো ক্যাবিনেট মিশন 1946 সালে ব্রিটিশ সরকার পাঠিয়েছিলেন ভারতবর্ষে একটি সংবিধান রচনার অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য। তো এই ক্যাবিনেট মিশনটি নতুন সরকার যা গঠিত হয়েছিল ইংল্যান্ডের শ্রমিক দল তখন তা প্রেরণ করেছিলেন। তারপরে প্রশ্নটি হচ্ছে 1947 সালে 15ই আগস্ট থেকে 1950 সালে 26 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের শাসন ব্যবস্থা কোন আইনের ভিত্তিতে চলেছিল এবং আইনটি কে প্রস্তুত করেছিল? তো আমরা জানি এই আইনটি 1935 সালে ভারত সরকার আইন অনুযায়ী ভারতবর্ষ 1947 থেকে 1950 সাল। তারপর এই আইনটি প্রস্তুত হয়েছিল ইংল্যান্ডের পার্লামেন্টে। তারপর হচ্ছে প্রস্তাবনা আমরা ভারতবাসীর জনগণ বলে কেন উল্লেখ করা হয়েছে? তো এই প্রশ্নটির উত্তরটিতে হচ্ছে প্রস্তাবনা আমরা ভারতবাসী বলে এটাই প্রশ্ন করতে চেয়েছে যে সংবিধানটি রচয়িতা ভারতীয় জনগণ। সংবিধানটি ভারতীয় জনগণের এবং ভারতীয় জনগণই হচ্ছে সংবিধানের অন্তরালে বৃহত্তম শক্তি। প্রস্তাবনা হচ্ছে ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের দেখেছি যে প্রস্তাবনার প্রথমেই লেখা আছে আমরা ভারতবাসী, এই বলে প্রস্তাবনাটি শুরু হয়েছে। তো তার কথার মধ্যেই বোঝা যাচ্ছে ভারতবর্ষের জনগণকে এই প্রস্তাবনায় গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর আছে সার্বভৌম কথার মানে কি? সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। কথাটি অর্থ হলো বাহ্যিকভাবে ভারতবর্ষ কোনো বিদেশি শক্তির প্রধানত নয় এবং আভ্যন্তরীণভাবেও ভারতবর্ষ কোনো শক্তির দ্বারা পরিচালিত নয়। তো সার্বভৌমত্বে ভারতবর্ষ আভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা পরিচালিত নয়। তারপর হচ্ছে অর্ধ যুক্তরাষ্ট্র কাকে বলে? তো যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় বৈশিষ্ট্যের সঙ্গে অনেকগুলি এক কেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্য একাত্ম হয়ে থাকে সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে অর্ধ যুক্তরাষ্ট্র বলা হয়। উদাহরণস্বরূপ ভারতবর্ষ একটি অর্ধ যুক্তরাষ্ট্র। তো অর্ধ যুক্তরাষ্ট্র কি হচ্ছে? অর্ধ যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে কতগুলি এক কেন্দ্রীয় সংসদীয় এবং গণতান্ত্রিক বৈশিষ্ট্য থাকে তার জন্য তাকে অর্ধ যুক্তরাষ্ট্র বলে। তো ভারতবর্ষ পুরোপুরি যুক্তরাষ্ট্র নয়, ভারতবর্ষ হচ্ছে অর্ধ যুক্তরাষ্ট্র, কারণ ভারতবর্ষে এক কেন্দ্রীয় সংসদীয় বৈশিষ্ট্যও থাকে। তারপর আছে সংবিধান সভার খরচা সমিতির সদস্যগণের নাম। তো সংবিধান সভার খরচা সমিতির মধ্যে সভাপতি হলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, এন গোপালাস্বামী আয়াঙ্গার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। তো সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ হচ্ছেন আসাম থেকে একজন ব্যক্তি যে খরচা সমিতির স্থায়ী সদস্য হিসেবে স্থান লাভ করেছিলেন। এন মাধবা রাও, বিপি খৈতান। তো এই 7জন ছিলেন খরচা সমিতির পার্মানেন্ট সদস্য যারা খরচা সমিতির মাধ্যমে সংবিধানের একটি ড্রাফট তৈরি করে দিয়েছিলেন। তারপর আসছি আমরা দীর্ঘলম্বী উত্তরের দিকে। তো দীর্ঘলম্বী প্রশ্নোত্তরের মধ্যে প্রথম প্রশ্নটি হলো ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের আদর্শ কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রস্তাবনা হলো সংবিধানের মুখ্যপদ্য। একটি পুস্তকে মুখ্যপদ্যে যেভাবে পুস্তকটির বিষয় সংক্ষেপে উল্লেখ থাকে অনুরূপভাবে সংবিধানের মূল বিষয়বস্তু ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ আছে। প্রস্তাবনার প্রতিটি শব্দে লুকিয়ে আছে সংবিধানের আদর্শ, দর্শন ও লক্ষ্য। আমরা ভারতবাসী এই উচ্চারণ দিয়েই শুরু। প্রস্তাবনায় প্রতিটি শব্দে নিহিত আছে নির্দিষ্ট আদর্শ। তাছাড়াও প্রস্তাবনায় অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি যেমন সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ইত্যাদি শব্দগুলির মধ্যে এই সংবিধানের আদর্শ প্রতিফলিত হয়। তারপরের কোয়েশ্চেনটি আমরা দেখি সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং গণরাজ্য বলতে কি বুঝো? বিশদভাবে বর্ণনা করো। তো প্রথমে আমরা আছি সার্বভৌম। তো সার্বভৌম কি? সার্বভৌম হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। এক কথায় অর্থ হলো যে বাহ্যিকভাবে ভারতবর্ষ কোনো বিদেশি শক্তির পদনত নয় এবং অভ্যন্তরীণভাবেও ভারতবর্ষ কোনো শক্তির দ্বারা পরিচালিত নয়, যা আমরা আগেই পড়েছি। তারপর হচ্ছে সমাজবাদী।
তো সমাজবাদী তো হচ্ছে ভারতবর্ষ একটি সমাজবাদী রাষ্ট্র। ইহার অর্থ ভারতবর্ষে মানুষের মধ্যে আয়, মর্যাদা এবং জীবন ধারণের মানদণ্ডের ক্ষেত্রে বৈষম্য অথবা অসমতা থাকবে না। উৎপাদনের কৌশলসমূহ জাতীয়করণ করা হবে এবং জাতীয় আয়ের সমবিতরণ ব্যবস্থা এবং মিশ্র অর্থনীতির মাধ্যমে সমাজবাদ প্রতিষ্ঠা করা হবে। তো উৎপাদনের যে কৌশল হবে তা লুকিয়ে রাখা হবে না। উৎপাদনের কৌশলগুলো সমাজের কাছে তুলে ধরা হবে, যাতে অর্থনৈতিকভাবে সমাজের অন্যান্য লোকেরা লাভ নিতে পারে এবং সমাজের প্রত্যেক বর্গে আয়, মর্যাদা এবং জীবনধারণের মানদণ্ডকে উন্নত করা হচ্ছে সমাজবাদী এর অর্থ। তারপরে হচ্ছে ধর্মনিরপেক্ষ। তো ভারতবর্ষ হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তার অর্থ হলো যে এখানে সরকারি ধর্ম বলে কোনো ধর্ম থাকবে না। তো সরকারের দৃষ্টিতে সকল ধর্মই সমান। ধর্মের নামে থাকবে না কোনো বৈষম্য। তো ধর্মনিরপেক্ষ অর্থ হচ্ছে সরকার কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না ধর্মের নামে। সরকারকে প্রত্যেক ধর্মকে সমানভাবে সম্মান দিতে হবে এবং প্রত্যেক ধর্মের অনুষ্ঠান এবং উৎসব যাই বলি তাকে সরকার কোনো বাধা দিতে পারবে না এবং কোনো প্রকারের কোনো ধর্ম লোকেকে সে বিতাড়িত করতে পারবে না। তার চোখে প্রত্যেক ধর্মই হবে সমান। তারপর আছে গণরাজ্য। তো ভারতবর্ষ একটি গণরাজ্য। ইহার অর্থ হলো দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি জনগণ কর্তৃক নির্বাচিত হবেন। রাষ্ট্রপ্রধানের পদবি ও পদের আসীন ব্যক্তি বংশানুক্রমে হবেন না অথবা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা নির্বাচিত হবেন না। তো গণরাজ্য বলতে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপতিকে বোঝায়। তো রাষ্ট্রপতি কোনো বংশানুক্রমে হবেন না এবং কোনো ব্যক্তি বিশেষ দ্বারা নির্বাচিত হবেন না। তো যে রাষ্ট্রপ্রধান যে আছেন তা প্রত্যক্ষভাবে আমাদের নির্বাচিত এমপি আর এমএলএস এর দ্বারা নির্বাচিত হবে, যাকে আমরা ডাইরেক্ট নির্বাচন করি না, কিন্তু আমাদের রিপ্রেজেন্টেটিভরা তাকে নির্বাচিত করে রাষ্ট্রপতি পদে আসীনত করেন। তারপর হচ্ছে গণতান্ত্রিক। তো ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ইহার অর্থ যে দেশের শাসন ব্যবস্থা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হবে এবং শাসন জনসাধারণের নিকট প্রশাসন জনসাধারণের নিকট দায়বদ্ধ থাকবে। তো গণতান্ত্রিক ব্যবস্থায় এটাই একটি অ্যাডভান্টেজ যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং সরকারের সকল ক্ষমতা জনগণের দ্বারাই প্রাপ্ত হবে এবং যে প্রতিনিধি আছে তাকে এটা ভেবে কাজ করতে হবে যে সে ভালো কাজ না করলে তার নেক্সট টার্মে তাকে জনতার সুযোগ দেবে না এবং তাকে জনতাকে খুশি করে তাকে তার কাম করে যেতে হবে এবং দেশকে উন্নত করতে হবে। তারপর ব্রড কোয়েশ্চেনের মধ্যে হলো আমাদের নেহেরুর উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবনার আলোচনা করো। তো নেহেরু কর্তৃক উল্লেখিত উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবনায় প্রধান বিষয়বস্তুগুলি নিম্নরূপ। নেহেরু উল্লেখিত প্রস্তাবনায় প্রথম বিষয়টি হলো গণপরিষদ। ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম গণরাজ্য হিসেবে ঘোষণা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তো নেহেরু এই প্রস্তাবনার মাধ্যমে প্রথমে বলেছেন যে ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম গণরাজ্য হিসেবে ঘোষণা করতেই হবে। তারপর হচ্ছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে ভূখণ্ড এবং ভারতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী দেশীয় রাজ্যগুলোকে নিয়ে রাষ্ট্রসমূহের সংঘ গঠিত হবে। তো ব্রিটিশ শাসন যে সময় ছিল এবং ব্রিটিশ ভারতকে এবং ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো ছিল তাদেরকে শাসিত করেছে। তখন ব্রিটিশ যখন চলে যায় তখন ভারতবর্ষকে এটাই বলেছিলেন নেহেরু যে তখন ভারতবর্ষ অংশ নিয়ে এবং ভারতবর্ষের একজন পার্ট হতে আগ্রহী রাষ্ট্রগুলোকে বা দেশগুলোকে তখন ভারতের জন্য জায়গা দেওয়া হবে এবং যেগুলো আগ্রহী নয় এবং যারা স্বতন্ত্র থাকতে চায় তাদেরকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। তাই ব্রিটিশ চলে যাওয়ার পর ভারতবর্ষতে অনেক রাষ্ট্রই যোগ দিয়েছে এবং ভারতবর্ষকে বিশাল করে তুলেছে এবং অনেকগুলো ছোট রাষ্ট্র আছে যেগুলো যারা নিজের স্বতন্ত্র থাকতে চেয়েছে এবং ভারত তাতে কোনো বাধা দেন। তার একটি উদাহরণ হচ্ছে ভুটান, শ্রীলঙ্কা, এইগুলো হচ্ছে তার ছোটো ছোটো উদাহরণ। তারপর আছে অনুসূচিত জাতি জনজাতি, অনুন্নত সম্প্রদায় এবং সংখ্যালঘু জনসাধারণের সুরক্ষা ব্যবস্থা থাকবে। তো নেহেরু বলে দিয়েছেন তার প্রস্তাবনায় যে অনুসূচিত জাতি জনজাতি এবং অনুন্নত সম্প্রদায় যারা
নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্বটা হবে সরকারের। সংখ্যালঘু মানুষকে সুরক্ষা প্রদান করাই হবে এই সরকারের প্রথম কাজ। তারপর হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌম এবং অখণ্ডতা রক্ষার্থে গুরুত্ব প্রদান করতে হবে। তো দেশের সার্বভৌমতা এবং অখণ্ডতা রক্ষাতে দেশের জনগণকে গুরুত্ব দেওয়া হবে এবং সরকার দায়বদ্ধ থাকবে যাতে দেশের অখণ্ডতা কোনোভাবে ভাঙতে না পারে। তারপর হচ্ছে আন্তর্জাতিক সুসম্পর্ক, বিশ্ব শান্তি রক্ষা করা এবং জনগণের কল্যাণের জন্য ভারতবর্ষ সম্পূর্ণভাবে সহযোগিতা প্রদান করবে। বিশ্বের শান্তির জন্য ভারতবর্ষ প্রত্যেক প্রকার ভাবে যে কোনোভাবে সাহায্য করতে পারে তা ভারতবর্ষ করবে। উদাহরণ হিসাবে আতঙ্কবাদকে থামানোর জন্য ভারতবর্ষ প্রচেষ্টা করবে। বিশ্বের উন্নয়নের জন্য বা স্বাস্থ্য ক্ষেত্র অবদান, ভারত প্রত্যেক ক্ষেত্রেই বিশ্ব শান্তি এবং বিশ্ব রক্ষার জন্য নিজের অবদান করবে। তারপর আছে জনসাধারণ হবে সকল ক্ষমতার উৎস। সার্বভৌমত্ব দেশের সরকার এবং সরকারের সকল অঙ্গ জনগণের কাছ থেকেই ক্ষমতা লাভ করবে। যা আগেই বলেছি, সার্বভৌমের এখানে একটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে সার্বভৌমের হবে জনগণের ক্ষমতার উৎস এবং সকল ক্ষমতা জনগণের হাতেই থাকবে, যার মাধ্যমে তারা নিজের প্রতিনিধি নির্বাচন করবে। তো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য প্রথমটি হলো ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা অঙ্গরাজ্যগুলো অসংলগ্ন অথবা আলাদা হয়ে যাবার অধিকার নেই। তো ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা যেগুলো রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে আলাদা হয়ে যাওয়ার কোনো অধিকার নেই এবং তাদেরকে আলাদা করে দেওয়া সম্ভব নয়। তারপর ভারতীয় গণতন্ত্র ব্যবস্থা অঙ্গরাজ্য সমূহের জন্য সংবিধানে কোনো ব্যবস্থা নেই, বরং সমগ্র ভারত যুক্তরাষ্ট্রের জন্য একটি সংবিধান আছে। তো ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কোনো আলাদা সংবিধানের ব্যবস্থা নেই, বরং সমগ্র ভারতবর্ষের জন্য একটি সংবিধান ব্যবস্থা আছে যার মাধ্যমে সমগ্র দেশ পরিচালিত হবে। এখানে কোনো আলাদা সংবিধান বা আলাদা ব্যবস্থা নেই। তারপর হচ্ছে অন্য যুক্তরাষ্ট্রের বিপরীতে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার অধিক শক্তিশালী। তো অন্য যুক্তরাষ্ট্রে যা হচ্ছে তার চেয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র যে কেন্দ্রীয় সরকার হবে তা অধিক শক্তিশালী হবে। অন্য যুক্তরাষ্ট্রের বিপরীতে ভারতীয় যুক্তরাষ্ট্র একক নাগরিকত্ব ব্যবস্থা আছে। তো অন্য যুক্তরাষ্ট্রে দেখা যায় যে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা আছে, যেমন আমেরিকায় দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা আছে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে তা নয়, ভারতবর্ষের ক্ষেত্রে একই নাগরিকত্ব ব্যবস্থা থাকবে। তারপর হচ্ছে ভারতবর্ষের সংসদীয় পদ্ধতি সরকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে একটি আলোচনা প্রস্তুত করো। তো ভারতবর্ষের সংসদীয় পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো ভারতবর্ষের সংবিধান গণতন্ত্রের রাষ্ট্রপ্রধান পুরুষানুক্রমে নির্বাচিত হন না, বরং তিনি জনগণ কর্তৃক নির্বাচিত হবেন। তো ভারতীয় সংবিধান মধ্যে যে রাষ্ট্রপ্রধান অর্থাৎ যে প্রধানমন্ত্রী থাকবে, প্রধানমন্ত্রী কোনো বংশানুক্রমে বা ব্যক্তিবিশেষ দ্বারা নির্বাচিত হবেন না, তিনি জনগণ দ্বারা নির্বাচিত হবেন। তারপর হচ্ছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র প্রধান একটি গণরাজ্য। তো ভারতীয় সংসদীয় গণতন্ত্র আসলে হচ্ছে একটি গণরাজ্য। ভারতীয় সংসদীয় ইংল্যান্ডের সংসদের ন্যায় অত্যন্ত শক্তিশালী নয়। ভারতবর্ষের সংসদ যা অনেকগুলো দেশে এবং ইয়ের থেকে একটু একটু অংশ এনে যা নির্মাণ করা হয়েছে ভারতের সংসদীয় ব্যবস্থাটা, তা কিন্তু অন্য ইংল্যান্ডের মতো শক্তিশালী নয়। ভারতের সংসদীয় ব্যবস্থা একটু দুর্বল ব্যবস্থা থাকে, কারণ এখানে অনেক সময় মোর্চা সরকারও অবদান দিয়ে থাকে, তার জন্য সংসদীয় ব্যবস্থায় তা দুর্বল হয়ে পড়ে। মোট কথা, ভারতবর্ষে পরিবেশ এবং পরিস্থিতি সঙ্গে সংস্পৃক্ত করে সংবিধান প্রণীত হয়েছে, যার ফলে সংসদীয় গণতন্ত্র আমাদের দেশকে বিশদভাবে একটি মর্যাদা সম্পূর্ণ সংসদীয় গণতান্ত্রিক গণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো এটাই ছিল আজকের আমাদের রাজনীতির প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। তো এখানেই শেষ হলো, আর এখানেই আমাদের প্রত্যেকটি কোয়েশ্চেন আনসারও দেওয়া সমাপ্ত হলো। তো এবং এই প্রশ্নের মধ্যে বা এই লেকচারের মধ্যে যদি কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে বলে দিও, আমি তা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারা এই সুযোগটি থেকে বঞ্চিত না হয়। এবং তো আমরা নেক্সট ক্লাসে পড়ব সমাজবিজ্ঞানের এই তৃতীয় খণ্ডের দ্বিতীয় অংশ, যার নাম হলো গিয়ে অর্থনীতি বিজ্ঞান। তার আমরা প্রথম অধ্যায় পড়ব, যার নাম হলো মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা। তো মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা নেক্সট ক্লাসে আমরা কিছু বুঝতে এবং কিছু শিখতে চেষ্টা করবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।